যদি আপনার কবির সিং ভায়োলেন্স লাগে তো আমি আপনাদের দেখাবো ভায়োলেন্স কেমন হয়। এটাই সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্টেটমেন্ট ছিল, আর সেটা এনিমেলের মধ্যে দিয়ে পূরণ করে দেখিয়েছে। সলিড অ্যাকশন সিন আর এ রেটেড ভায়োলেন্স আপনাদের থিয়েটারে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে, নয়তো যখন নেটফ্লিক্সে এসে যাবে তখনও দেখতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। তো মুভির শুরুতেই রণবিজয়কে দেখতে পাই। স্কুলে পড়ে, তার স্কুলের টিচার থেকে শুরু করে স্টুডেন্টরা সবাই জানে রণবিজয় তার বাবা বলবীর সিংকে কতটা ভালোবাসে। সে সবসময় বলতো, আমার বাবা গ্রেটেস্ট, ওনার জন্য আমার কতটা ভালোবাসা সেটা হিসাব করে বোঝাতে পারবো না। আর এটা হলো বলবীর সিং, রণবিজয়ের বাবা। সবসময় বিজি থাকতো নিজের স্বস্তিক ফ্যাক্টরিতে। দেশের নাম্বার 1 বিজনেস লিডার ছিল, তাই নিজের ফ্যামিলির থেকে নিজের বিজনেসকে বেশি ভালোবাসতো। পুরোটাই বিজনেস ওরিয়েন্টেড মানুষ ছিল, এমনকি তার বাচ্চার জন্য তার কোনো টাইম ছিল না। নিজের বার্থডেতে বাচ্চাকে স্কুল থেকে ডাকতো, কিন্তু যদি কোনো আর্জেন্ট মিটিং এসে যেত বাচ্চাকে না জানিয়ে সেখান থেকে চলে যেত। তারপর ধীরে ধীরে সময় যেতে থাকে আর রণবিজয় বড় হয়ে যায়। তারপর দেখায় রণবিজয় তার নিজের একটি সাউথ ইন্ডিয়ান বন্ধুর বাড়িতে যায়। সেখানে গিয়ে তার বন্ধুর বোনের সাথে দেখা হয়। রণবিজয় তার সাথে স্কুলে পড়েছিল, আর তার আগে একটি সিন ব্যাক স্টোরিতে দেখানো হয়, যেখানে বলবীর সিং রণবিজয়কে মারছিল। কারণ রণবিজয় তখন স্কুলে পড়তো আর তার বোন কলেজে কিছু ছেলে রণবিজয়ের বোনের পেছনে লেগেছিল, র্যাগিং করেছিল। তখন রণবিজয় গাড়ি নিয়ে সেই মোটরসাইকেলে থাকা ছেলেগুলোকেই ধাক্কা মেরে দেয় আর নিজের বোনকে কলেজে নিয়ে গিয়ে বন্দুক দেখিয়ে হুমকি দিয়ে আসে, কেউ যদি আমার বোনের সঙ্গে র্যাগিং করার কথা ভাবে তাহলে সালা ঘরে ঢুকে মেরে আসবো। তারপর বলবীর সিং বিজয়কে অনেক মারে আর বলে, তুই বোর্ডিং স্কুলে চলে যা, তুই কলেজে গিয়ে গুলি চালিয়েছিস, তোর জেল হতে পারতো। আর এটা নিয়ে বাপ আর ব্যাটার মধ্যে ঝামেলা হয়ে যায় আর রণবিজয়কে আমেরিকা পাঠিয়ে দেয়। আর রণবিজয় যেতে যেতে এটা বলে, আপনি বিজি ছিলেন, সেই জন্য বোন আমাকে বলেছিল, আর আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য এটা যদি দ্বিতীয়বার করতে হয় আমি একবারও ভাববো না। তারপরে অনেক দিন পর বলবীর সিং এর 60 বার্থডেতে রণবিজয় বাড়িতে আসে। আর তার এক বোনের বিয়ে হয়ে গেছিল। যার সাথে তার বোনের বিয়ে হয়েছিল রণবিজয় তাকে একদম পছন্দ করতো না, কারণ বরুণ তার বোনের ওপর একটু ডমিনেটিং ছিল আর সে চাইতো তাদের স্বাস্তিক ফ্যাক্টরির প্রপার্টিতে কিছুটা ভাগ নিয়ে নেবে। আর তখনই বরুণ আর রণবিজয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়। তখনই তার বোন বাবাকে ডেকে নিয়ে আসে। তার বাবা এসে বলে, তোর কাছে 10 মিনিট টাইম আছে, তুই বরুণের কাছে ক্ষমা চাইবি। কিন্তু রণবিজয় ক্ষমা চায় না, বরং সে চলে যায় গীতাঞ্জলির বাড়িতে তাদের সবাইকে এক্সপ্লেন করার জন্য যে সে গীতাঞ্জলিকে কতটা ভালোবাসে। সবার সামনেই তারা দুজন কিস করে নেয়। তারপর যখন সেই স্পেশাল ডেতেই গীতাঞ্জলিকে নিয়ে তার বাড়িতে আসে, কিন্তু তার বাবার সময় ছিল না যে তার ছেলে আর বউয়ের সাথে কথা বলবে। তারপর রণবিজয় যখন বলে, বাবা আমি গীতাঞ্জলিকে বিয়ে করতে চাই, কিন্তু কোনো কথাই তার বাবার কানে যাচ্ছিল না, শুধু বরুণের কথাগুলোই শুনে যাচ্ছিল। আর সেটা দেখে রণবিজয়ের অনেক খারাপ লাগে যে রক্তের সম্পর্কের ছেলে, তার কাছে তার কোনো কদর নেই। কিন্তু রণবিজয় গীতাঞ্জলিকে স্যাড হতে দেখতে চায়নি। তারপর তারা দুজন কাশ্মীর যায় আর দুজনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়, যেখানে অনেক সুন্দর বিউটিফুল সিন দেখানো হয়, যেখানে রণবিজয় আর গীতাঞ্জলি একসাথে থাকে। একবার তারা প্লেনে থাকে আর একবার তারা ঠান্ডায় কাশ্মীরে ঘুরতে থাকে। আর আমার এই 3 ঘন্টা 32 মিনিটের মুভিতে এই পার্টটা খুব সুন্দর লেগেছে, যেখানে রণবিজয় আর গীতাঞ্জলি একসাথে থাকে আর তাদের বন্ডিংটা আমার দারুণ লেগেছে। তারপর রণবিজয় আর গীতাঞ্জলি ইউএসএ চলে যায় আর তাদের 2টো বাচ্চাও হয়। তারপর কিছু বছর পর রণবিজয় বাড়ি ফিরে আসে একটা খারাপ খবর নিয়ে, যে তার বাবাকে কেউ গুলি মেরেছে। আর সে যখন তার বাবার সাথে হসপিটালে দেখা করার জন্য আসে, কিন্তু তাকে বাইরের লোকের মতোই বাইরে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু বলবীর সিং এর 2টো গুলি লাগার পরেও অনেকটা স্টেবল ছিল আর বেঁচেও ছিল। তারপর তার বাবা রণবিজয়কে বলছিল, যখন আমার প্রথম গুলি লাগে তখন প্রথম খেয়াল তোরই এসেছিল বেটা, তুই এত বছর ধরে আমার ওপর রাগ করে দূরে ছিলিস, একবারও তোর আমার কথা মনে পড়েনি। তারপর রণবিজয় ফ্যাক্টরিতে গিয়ে শপথ নেয়, এই ফ্যাক্টরি বন্ধ হবে না। স্বস্তিক আমার বাবার স্বপ্ন ছিল, আর এটা বড় করার দায়িত্ব আপনাদের সবার। যে আমার বাবা বলবীর সিং এর উপর গুলি চালিয়েছে তার মাথা আমি নিজে কাটবো। আর এই কথা শুনে সব কর্মচারীরা তালি মারতে শুরু করে। এই ব্যাপারটাই বলবীর সিং এর চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল, যে তার ছেলে ধীরে ধীরে ক্রিমিনাল হয়ে যাচ্ছে। তারপর রণবিজয় তার বাবার সিকিউরিটি বাড়ানোর জন্য পাঞ্জাব যায় তার কাজিনস ভাইদের বলার জন্য। রণবিজয় যদি চাইতো অনেক বডিগার্ড রাখতে পারত, কিন্তু রণবিজয় বলে যে তারা সবাই তার ভাই হয়, এই জন্যই তাদের উপর ভরসা করে। আর এখন থেকে সে চায় তাদের সাথে মিলে ফ্যামিলিকে প্রোটেক্ট করবে আর তাদের শত্রুদের খুঁজে খুঁজে মারবে। রণবিজয় এটা বুঝতে পারে যে তার বাবার উপর আবার হামলা হতে পারে, তার জন্যই তার বাবার একটি বডি ডবল বানায়, যেটা একদম তার বাবার মতোই দেখতে ছিল। আর তার বাবার বদলে তাকে বাইরে নিয়ে যায়। তারপর তার বাবার বডি ডবল কারে করে যাচ্ছিল, তখনই অনেক গুন্ডা সেই কারটাকে ঘিরে নেয় আর হামলা করে সেই বডি ডবলকে মেরে দেয়। তারপরই এটা রণবিজয় জেনে যায় আর এটা শুনে তার দুঃখ লাগে। তার পরের দিন তার জিজু যখন তাদের বাড়িতে আসে, তখন দেখে রণবিজয়ের বাবা এখনো বেঁচে আছে। তখনই রণবিজয় তার জিজুকে একটি ছেলের সাথে ফোনে কথা বলতে শুনে নেয়। তার জিজু ফোনে বলে, তুমি কেমন হামলা করেছো, বলবীর সিং তো এখনো বেঁচে আছে। তারপর রণবিজয় এই সব জানতে পারে যে
তার জিজু বরুণই তার বাবাকে মারতে চায়। এদিকে বরুণের উপরে অর্ডার দেওয়ার লোক ছিল, কিন্তু রণবিজয় প্রথমে বরুণকে মেরে ফেলে। আর বরুণকে মারার সময় টেবিলে আরেকজন বসেছিল যে এই সব কিছুর পেছনে ছিল। তারপর একদিন রণবিজয় নিজের লোকেদের সাথে হোটেলে যায়, সেখানে গানের ডেলিভারি নেওয়ার জন্য। আর সেখানে গিয়ে অনেক রকম গানের টেস্টিং করে। আর গানের কনসাইনমেন্ট নেওয়ার সময় তার কাছে একটা বিষ্ট ছিল, যেটা রণবিজয় খাস অর্ডার দিয়ে বানিয়েছিল, মেড ইন ইন্ডিয়া। আর তখনই হঠাৎ করে রণবিজয়ের হোটেলে হামলা হয়ে যায়, আর সেখানে 300 জনকে পাঠায় সেই লোকটা যে বরুণকে মারার সময় সেইখানে ছিল আর বলবীর সিং এর উপর গুলি চালানোর জন্য অর্ডার দিয়েছিল। তারপরই ছিল সেই ইউনিক অ্যাকশন সিন, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও অ্যাকশন। এই মুভিতে সেটাই দেখানো হয়েছে। পিছনে একটা পাঞ্জাবি সঙের বিজিএম, রেড রুম, তার সাথে স্ক্ল্যাপ পরে কিছু লোকের হাতে কুলারি, আর রণবীর কাপুরের কুর্তা পাজামাওয়ালা লুক, আর এই মেশিন গান, তার সাথে দমদার অ্যাকশন। আপনার মজা এসে যাবে। এইরকম ভায়োলেন্স সিন না আপনি আগে দেখেছেন, না আপনারা ভাবতে পারেন এরপর কি হতে পারে। আলাদাই লেভেলের অ্যাকশন। তারপর এই ধামাকাদার অ্যাকশনের পর মাল্টিপল অর্গানসে গুলি লাগার জন্য রণবিজয় অনেক ইনজিওর্ড হয়ে যায়, আর কিছুদিন তো কোমাতেও থাকে। কিছুদিন পর রণবিজয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন ডক্টর বলে আপনার হার্টে যখন খুশি প্রবলেম আসতে পারে, আপনি মারা যেতে পারেন, আপনাকে হার্ট ডোনার খুঁজতে হবে। তারপর কিছু সময় পর রণবিজয় হার্ট ডোনার পেয়ে যায়, আর রণবিজয় আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। তারপর রণবিজয়ের বাড়িতে হোমযজ্ঞ চলছিল রণবিজয়ের লম্বা আয়ুর জন্য, কারণ সে যে রাস্তায় নেমেছে সেখানে মৃত্যু ছাড়া আর কিছু নেই। তারপর জুয়াকে দেখায়, সে গেটের বাইরে অনেক দিন থেকেই দাঁড়িয়েছিল, আর সে বলে যেই হাটটা আপনি পেয়েছেন সেটা আর কারণ না, আমার ফিয়েন্সের। আর রণবিজয়কে সিগারেট খেতেও না করে। আর রণবিজয়ের প্রথম থেকেই তার উপর একটু অ্যাট্রাকশন হয়ে যায়। আর রণবিজয় জুয়াকে বলে তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো, তোমার যখনই তোমার ফিয়েন্সের হার্ট উপলব্ধি করার ইচ্ছা হবে তুমি আমার ছাতিতে হাত রাখতে পারো। কিন্তু রণবিজয়ের মোটিভ অন্য কিছুই ছিল। সে ধীরে ধীরে জুয়ার সাথে সময় কাটাতে শুরু করে, আর তার সাথে ইন্টিমেট হতেও শুরু করে। আর এই খবরটা যখন গীতাঞ্জলি জানতে পারে, তখন সে রণবিজয়ের ওপর অনেক চেঁচায় আর বলে আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। রণবিজয় তখন গীতাঞ্জলিকে বলে এটা একটা প্ল্যানেরই অংশ ছিল, আর আমি জানি আমি তোমার কাছে ক্ষমা পাই, কিন্তু জয়া বাবাকে মারার জন্য এসেছিল, তাই তার আমার ওপর কোনো সন্দেহ যাতে না হয় সেই জন্যই আমাকে এইসব করতে হয়েছে। আর জয়া আমাকে এখন ভালোবাসে, তাই সে সবকিছু বলে দিয়েছে। জয়া যখন ধরা পড়েছিল তখন বলেছিল আমি মিথ্যা করে বলেছিলাম যে এটা আমার ফিয়ান্সের হার্ট, আসলে তো আমি জানি না এটা কার হার্ট, আমাকে আক্রম পাঠিয়েছিল। আক্রম আর অন্য কেউ না, তোমাদেরই ফ্যামিলির একজন, তোমার দাদাজির আরেকজন ভাই ছিল, তারই ছেলে আক্রম। আর সবকিছু হওয়ার পরেও রণবিজয় জয়াকে মারে না। এটার জন্য গীতাঞ্জলি আরো রেগে যায় আর বলে তোমার মনে ওর জন্য কি কোনো সফট কর্নার আছে, তাহলে আমি এখানে থাকতে পারবো না। আর সে তার বাচ্চাদের নিয়ে আমেরিকা চলে যাওয়ার জন্য ডিসাইড করে। তারপর রণবিজয় নিজের দুই দাদাজি আর বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে আক্রম কে, আর আমার যদি আরো একটা বড় বাবা আছে সে কোথায় আছে, তার কথা কখনো ঘরে কেন বলা হয় না। তারপর রণবিজয়ের দাদাজি বলে আমরা 3 ভাই ছিলাম, আমরা 3 জন মিলেই এই স্বাস্তিক কোম্পানিকে দেশের নাম্বার 1 কোম্পানি বানিয়েছিলাম, কিন্তু সে পরে চায় এই স্টিল ফ্যাক্টরির সাথে আমরা আরো ইললিগাল কাজ করব। আর এটা নিয়েই আমাদের 3 জনের মধ্যে ঝামেলা হয়ে যায়। আর আমরা দুজন একটা ডিসিশনেই দাঁড়িয়েছিলাম যে আমরা শুধু লিগেল বিজনেসই করব, কোনো ইললিগাল ধান্দা করব না। আর আমরা তাকে বিজনেস থেকে আলাদা করে দিই। আর এই রাগ আর লজ্জার জন্য ও দেশ ছেড়ে চলে যায়। আর আকরাম তারই রক্তের ছেলে। আকরাম বলবীরের কাছেও একবার এসেছিল, তখন বলবীর বলে যে সে সাহায্য না, সম্পত্তিতে ভাগ নিতে এসেছিল। তারপর আকরমকে দেখায় তার পুরো মুখে রক্ত লেগেছিল। তার নিজের 3য় বিয়ের দিনই একজনকে মেরে দেয়, কারণ জানতে পারে বলবীর সিং মরেনি, এখনো বেঁচে আছে। এই সবকিছু শোনার পর রণবিজয়ের রক্ত গরম হয়ে যায়। তার বাবাকে বলে আপনার যদি কোনো ক্ষতি হয় আমি দুনিয়া জ্বালিয়ে দেব। তারপর গীতাঞ্জলির কাছে যায় আর গিয়ে বলে আমি যদি ফিরে না আসি তাহলে আবার বিয়ে করবে না, যেন তার আবার বিস্ট মুড অন হয়ে যায়। সে তার লোকেদের নিয়ে আকরমকে মারতে চলে যায়। তারপর একটা প্রাইভেট এয়ারপোর্ট দেখায় যেখানে বিজয় আকরমকে আটকায়, আর তাদের দুজনের মধ্যে হাতে হাতেই ফাইট শুরু হয়ে যায়, যেটা অনেক লং টাইম ধরে চলে। এই মুভিতে ববি দেওয়াল আলাদাই কামব্যাক করেছে। তাকে দেখতে সহজ লাগছিল, কিন্তু বরাবর টক্কর দিচ্ছিল রণবীর কাপুরকে। তাদের মধ্যে ধোঁয়াদার অ্যাকশন হয়, আর শার্টলেস হওয়ার পর যে আইকনিক সিনটা ছিল, ববি দেওয়াল সিগারেট খাচ্ছিল রণবীর কাপুরের ওপর শুয়ে, এই সিনটা নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। তারপর রণবিজয় আকরমকে বলে আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, চেঞ্জ হয়ে যা, আর আমার বাবাকে মারার কথা ভুলে যা। কিন্তু আকরম সেটা মেনে নেয় না। তখন রণবিজয় আকরমকে মেরে দেয়। তারপর বাবার কাছে এসে বলে আমি আকরমকে মেরে দিয়েছি, আপনার আর কোনো চিন্তা নেই। কিন্তু তার বাবা খুশি ছিল না আর বলে তুই একটা ক্রিমিনাল, তুই আমার জন্য এইসব করছিস না,
তুই নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য এইসব করছিস। তখন রণবিজয় বলে, যদি আপনার মনে হয় আপনার জন্য ভালোবাসা যদি ভালোবাসা না হয়, কোনো রোগ হয়, তো আমি আপনাকে বলছি আপনি একবার ছেলে হন আর আমি আপনার বাবা হচ্ছি। আপনার মনে আছে হয়তো আমি যখন ছোট ছিলাম তখন মাইকেল জ্যাকসনের একটা কনসার্ট চলছিল, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার সেদিন বার্থডে ছিল তাই যাইনি। তো চলুন সেদিনটা আবার রিপিট করা যাক। আপনি পাপা পাপা বলবেন আর আমি আপনি হওয়ার চেষ্টা করব। তারপর সেই আইকনিক সিন, মে বেহেরা নেহি হুঁ সুনাই দে রাহা হ্যায় মুঝে, এই ডায়লগটাতে পুরো নেট দুনিয়া হিলে গিয়েছিল। আর এই কথাটা শোনার পর বলবীর সিংও বুঝতে পেরেছিল যে সে তার ছেলের সাথে অনেক খারাপ করেছিল। সে তার কোম্পানি স্বস্তিককে যত টাইম দিয়েছিল তার অর্ধেক টাইমও যদি তার ফ্যামিলিকে দিত তাহলে আজ এই দিনটা আসতো না। তখন বলবীর অনেক জোরে কাঁদে আর রণবিজয়ের কাছ থেকে ক্ষমা চায় আর বলে, বেটা আমি ক্যান্সারের 4th স্টেজে আছি, আমি যখন খুশি মারা যেতে পারি, যদি আমাকে ক্ষমা করতে পারিস তাহলে আমি মরেও শান্তি পাবো। মুভিটা এতটাই ছিল। কিন্তু অ্যানিমেলের পার্ট 2 আসবে যার নাম অ্যানিমেল পার্ক, আর আমি আপনাদের তার কিছু কিছু স্পয়লারও দিয়ে দিচ্ছি। আক্রমের আরও একটা ভাই ছিল। আক্রমের প্ল্যান ছিল রণবিজয়ের মুখের মতো সে তার ভাইয়ের প্লাস্টিক সার্জারি করাবে আর তার ভাইকে দিয়েই পুরো ফ্যামিলিকে মারবে, কারণ রণবিজয়ের ফেস যদি বলবীরকে মেরে দেয় তাহলে বলবীর মরেও শান্তি পাবে না। আর এটা যদি রণবিজয় জানতে পারে তাহলে সে নিজে নিজেই মারা যাবে। কারণ আপনি ভেবে দেখুন, নিজের বাবার কাছে ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করেছে, যদি তার ফেস নিয়েই যদি কেউ তার বাবাকে মেরে ফেলে তাহলে সে বেঁচে থাকা অবস্থাতেই মারা যাবে। কিন্তু এই মাস্টার প্ল্যানটি কাজ করেনি, কিন্তু অ্যানিমেল পার্কের পার্ট 2-তে আপনারা এটা দেখতে পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই মুভির গল্পটি? ভিডিওটি যদি ভালো লাগে, এক্সপ্লেনটি যদি ভালো লাগে, তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানান। ততক্ষণে বাই বাই, সবাই ভালো থাকবেন।